তোর কাছে অস্ত্র ছিল না, তুই গুলিও করতে পারিসনি। দাদা আমি দেখি নাই। যারা আমার দলে কাজ করে তারা যদি দেখতে না পারে তাহলে তাদের বেঁচে থাকা ঠিক নয়। দাদা আমাকে ক্ষমা করে দিন। না কালুখা, তোকে ক্ষমা করলে বেঈমানদেরকে ক্ষমা করা হবে, আর বেঈমানদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। না আমি আমি বেঈমান না, আমি আপনার গোলাম, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়ে যারা নিমক হারামি করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভাইকে মারছেন কেন দাদা? তোর ভাই কাল্লু খান বাহাদুরকে ফোনে জানিয়ে দিয়েছিল আমরা মহামারী এলাকায় যাচ্ছি, এবং তার জন্য সে 1 কোটি টাকা আমাকে বিক্রি করেছে। সেখানে আমাকে মারতে না পেরে আমাকে রাস্তা ঘুরিয়ে যেখানে পুলিশ ওত পেতে বসেছিল সেখান দিয়ে যেতে বলেছিল। দাদা দাদা এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি আপনার সাথে বেঈমানি করব না। না, বেঈমানের জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই। দাদা কালু আমার ছোট ভাই, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ক্ষমা করে দিন দাদা। খান রমজান বেঈমান কারো ভাই হতে পারে না, বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মিথ্যুক বেঈমানদের বাস্তব দেই না। কালু আমার ভাই। বেঈমানের জন্য চোখের জল না ফেলে ওকে দাফনের ব্যবস্থা করো খান রমজান, যাও ব্যবস্থা করো। বন্ধু অন কামও নাই, বৈশা বৈশা অন্ধের মতো ঝিমাইতে থাকি, লালটু পাল্টু। পাইছি একটা মক্কেল পাইছি। ওসি সাহেব আছেন? আছে আবার নাইও। বুঝলাম না। বুঝলেন না, মানে দিলে আছে, না দিলে নাই, লালটু পাল্টু। কি দিলে? ঘুষের কথা তো কইতে পারি না, স্যার আছে, এখন ওটার একটু নাম চেঞ্জ করে দিছি আর কি। বকশিস দিবেন, মানে 100 টাকা দেন তো আছে, আর যদি টাকা না দেন তাহলে নাই, লালটু পাল্টু। কি যাতা বলছো? আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর তুমি আমার কাছে ঘুষ চাচ্ছ? হায় আল্লাহ, আস্তে কথা কোন, স্যারে শুনলে তো আমারে। কি হয়েছে? কিছু হয় নাই স্যার, আপনি থাকলে তো আমার কিছু হওয়ার উপায়ও নাই। আপনার এই কনস্টেবল আমার কাছে ঘুষ চাচ্ছে? না স্যার না, এই কান ধরতেছি, এই উঠবস করতেছি, ঘুষ চাইনি স্যার, আমি বকশিস চাইছি স্যার। এতদিনের অভ্যাস তো, একদিনে ছাইরা দিলে মইরা যামু, তাই আস্তে আস্তে ছাড়তে চাইতেছি স্যার। স্যার কাল থেকে তোমার চাকরি এখান থেকে ট্রান্সফার, কাল থেকে তুমি ভেতরে বসবে। গেট আউট। আউট। ওসি সাহেব আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি। কাল সালাউদ্দিনকে গ্রেফতার করেই ফেলেছিলাম, কিন্তু সে আমাদের ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছে। একবার গেছে, দুবার যাবে, কিন্তু 3বার এবার তাকে ধরা পড়তেই হবে। স্যার আমি একটা খবর দিলে আপনি তারে ধরতে পারবেন, যদি একটু বকশিস না, মানে একটু ঘুষ না, মানে কি কইতে কি কই বুঝতেছি না। শাট আপ! খবরটা কি বলো। স্যার আমি যখন অফিসে আইতেছিলাম তখন শুনলাম বিজয়পুরের 3 মেয়েদের গণবিবাহ হবে, এবং সেইখানে সালাউদ্দিন অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা দিবে। তার মানে বিজয়পুর এতিমখানা কর্তৃপক্ষরা জানে সালাউদ্দিন কোথায়। স্যার আমার ঘুষ না, মানে বকশিস না, মানে লালটু পাল্টু। এই নাও, দোয়া করো যেন সালাউদ্দিন ধরা পড়ে, আমার মেয়ে যেন উদ্ধার হয়। শুনেন, টাকাটা আপনি রাখেন, মাজারে সিন্নি দিন, আমি ঘুষ খাই না, আর স্যারেও দাতা সালাউদ্দিন বাইরে ধরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের হাতে বন্দী, নামুন।
অ্যারেস্ট করতে তোরা কতজন ছিলি রে? 4 জন। তোরা 4 জন আরো একা? এই হৃদয়হীন প্রেমিক, বল তোর হৃদয়ে প্রেম আছে কিনা, বল। না, তোমার জন্য আমার হৃদয়ে কোনো প্রেম নেই। প্রেম নেই? না। তাহলে প্রেমের গুলি খা। ভালোবাসা দেই, তাহলে তুমি আমাকে বিরক্ত করবে না তো? না, করব না। বরং আমার বাবাকে বলে তোমার প্রমোশন করিয়ে দেব। এসপি সাহেবকে বলার দরকার নেই, আমি এমনিতে তোমাকে ভালোবাসি। ভালোবাসো? সত্যি? ইয়াহু! দিদিমণি, দাতা সালাউদ্দিন সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ কিছুই না, কিছুই না। তাহলে কি সে? গরিবের বন্ধু, অসহায়ের সহায়, ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার ভরসা দাতা সালাউদ্দিন। যে মানুষ হত্যা করতে পারে সে কোনো মানুষকে ভালোবাসতে পারে না। যে একটি মেয়েকে তুলে আনতে পারে তার মনে কারোর জন্য দয়া মায়া থাকতে পারে না। পারে, পারে দিদিমণি, পারে। দাতার কথা শুনলে দুনিয়ার কেউ তাকে ভালো না বেসে থাকতে পারে না। তাহলে কেন সে আজ সন্ত্রাসী হয়েছে? কেন সে অপরাধের জীবন বেছে নিয়েছে? কেন সে সাধারণ জীবন থেকে বিচ্ছিন্ন? শুনতে চান? শুনতে চান? তাহলে শুনুন। দাতার ছিল ছোট্ট একটা সংসার, সেই সংসারে ছিল মা আর বোন। বোনকে ডাক্তার বানাবে, এটাই ছিল দাতার জীবনের একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্নকে সফল করতে সালাউদ্দিন রাত দিন কাজ করত। কিন্তু একদিন দিদিমণি, আপনি এভাবে চিৎকার করছেন কেন? ও, আই এম সরি। তোমার মুখে সালাউদ্দিনের জীবন কাহিনী শুনে আমারও মনে হলো ওইসব বেঈমানদের মেরে ফেলা উচিত। তাই সালাউদ্দিন বিদ্রোহী নাম নিয়ে ওই শয়তানদের খুঁজে বেড়াচ্ছে। ওসি মির্জাকেও খতম করেছে। এখন বাকি আছে কমিশনার সাহেব আলী। কমিশনার কোথায়? সে এখান থেকে পালিয়ে গেছে। যেখানে পালিয়ে যাক, আমার হাত থেকে কোনোদিনই ওই কমিশনার সাহেব আলী বাঁচতে পারবে না। এই রূপনগরের মাটিতে যখনই তার দেখা পাবো ততই অবাক হচ্ছি। শোনো, তোমার প্রতি রাগের মাথায় আমি যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। আমার মনে হয় আমার দেওয়া আঘাত তোমার কিছুটা সেরে গেছে। চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসে। আমার জখম এখনো ভালো করে শুকায়নি। এই দেখো, তোমার দেয়া বেতের আঘাতে এখনো আমার পিঠটা জ্বলছে। তাহলে তুমি বিশ্রাম নাও, আর এই মলমটা জখমে লাগিয়ে নিও। কিন্তু আমার পিঠে আমি নিজে কি করে মলম লাগাবো? তুমি লাগিয়ে দাও না। তুমি যাবার জন্য প্রস্তুত হও, আমি আব্দুল্লাহকে পাঠিয়ে দিচ্ছি। মনের মতো মন পেলে মন দেয়া যায়, কিন্তু মন নেব কি করে? হায় রে মন। দিদিমণি, দাতা আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন, আপনি তৈরি হয়ে নিন। আমি তো বললাম আমি যাব না। ওনাকে ডাকো, আমি ওনাকে বলছি। দাতা নেই, চলে গেছেন। ডাকাতি করতে গেছে?
না দিদিমণি, ডাকাতি করে ধনীর টাকা এনে সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতে গেছে। আচ্ছা, আমাকে একবার নিয়ে দেখাতে পারো? যদিও আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ নেই, তবু আপনার মনের ভুল ভাঙাতে আমি আপনাকে দেখাবো। আসুন আমার সঙ্গে। কাপড়গুলো ঠিক মতো সবাইকে বিলিয়ে দাও। আচ্ছা, এলো। নিয়ে আয়। এলো আমার দেন বাবা। দাও বাবা। এখানে কোথায় নিয়ে এলে? কোনো কথা না বলে শুধু দেখে যাও দিদিমণি। ওই দেখো। আমার একটা দেন। সবাই বাবা। আল্লাহ সালাউদ্দিন বাসায় রাখুন। বাবা সালাউদ্দিন, আমার মেয়েটাকে টাকার জন্য বিয়ে দিতে পারছি না, তোমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার মেয়ে বিয়ে হবে। খান, ওনাকে 50,000 টাকা দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা। দেখো দিদিমণি, দেখো। খান, চাচাকে 2টো গরু কেনার জন্য 25,000 টাকা দিয়ে দাও। আর শোনো, এখানে যারা আছে তাদের চাহিদা মতো খুশি করে দাও। মনে রেখো, এদের সবাইকে মা পাঠিয়েছেন। চলে এসো দিদিমণি, দাতা দেখলে রাগ করবে। তুমি যাও, আমি ওনার সঙ্গে বোঝাপড়া করে আসছি। কিসের বোঝাপড়া? সে তুমি বুঝবে না। তুমি? হ্যাঁ, আমি তোমার ডাকাতের রূপটা দেখেছিলাম, কিন্তু দাতার রূপটা দেখলাম আজ। অনেক দেখা দেখেছো তুমি। এবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বাড়ি? বাড়িতে গিয়ে আমি কি জবাব দেব আমার আত্মীয় স্বজন, বাবা মাকে? যখন সবাই বলবে তোকে ডাকাত তুলে নিয়ে গিয়েছিল, 2 রাত 2 দিন তোকে তার আস্তানে বন্দি করে রেখেছিল, তখন আমি কি জবাব দেব? কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি যে আমার কোনো ক্ষতি করনি সে তুমি জানো আর আমি জানি, কিন্তু ওরা তো জানে না। ওরা জানে তুমি একটা সন্ত্রাসী ডাকাত। সমাজকে আমি এটা বিশ্বাস করাবো কেমন করে যে একটা সন্ত্রাসী কয়েকদিন তার কাছে আমাকে রেখে অক্ষতভাবে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেছে? তুমি তাদেরকে বুঝিয়ে বলবে। কেউ বুঝতে চাইবে না। যেখানে যাব সবাই আঙ্গুল তুলে বলবে আমি একটা নষ্টা মেয়ে, আমি একটা কলঙ্কিনী, আমার চরিত্র শেষ হয়ে গেছে। দিনের পর দিন যখন এগুলো শুনতে শুনতে আমার সহ্যের সীমা পার হয়ে যাবে, তখন আত্মহত্যা ছাড়া আমার আর উপায় থাকবে না। না না, আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করবে না। তাহলে তুমি কেন আমাকে ফিরে যেতে বলছো? কিন্তু তুমি তো এখানে সারা জীবন থাকতে পারবে না। তোমাকে একদিন না একদিন চলে যেতেই হবে। সেই যাওয়াটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আর আমি যদি এখান থেকে আর কোনোদিন যেতে না চাই? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমার জন্য যে কলঙ্কের দাগ আমার জীবনে লেগেছে, তোমার সাথে থেকেই আমি সে দাগ মুছে দিতে চাই। তুমি আমাকে তোমার সাথে রাখবে না সালাউদ্দিন? না, হয় না। আমি একজন ডাকাত, সন্ত্রাসী, বিদ্রোহী। পুলিশের তারাকে আমি ঘুরে বেড়াই। আমার সাথে থাকলে তুমি বাঁচবে না। যদি তোমার ভালোবাসা আমাকে দাও তাহলে আমি বাঁচবো, সুন্দর করে বাঁচতে পারবো। না না, এ হয় না।